প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। আজকে আমরা অর্থনীতির ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস নিচ্ছি আমি মোসাম্মদ ফরিদে আসমির, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠ পরিচিতি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা প্রথম অধ্যায় থেকে আজকে যে আলোচনা করব সেখান থেকে তোমরা যেটা শিখতে পারবে সেগুলো হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবে। এরপরে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থব্যবস্থার পার্থক্য সম্বন্ধে জানতে পারবে। এছাড়া মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানতে পারবে। আসো আমরা এই বিষয়গুলো আলোচনা করি। গত ক্লাসে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলতে কি বোঝায়। এখানে তোমরা মনোযোগ সহকারে দেখো যে অর্থব্যবস্থায় সম্পদের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না বা ব্যক্তির ইচ্ছা মতো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় না, বরং একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশেই যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা হয়। তাহলে এখানে দেখো যে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না বা একজন ব্যক্তির ইচ্ছা মতো কোনো অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হবে না। এখানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে একটা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে বা নির্দেশে। তো এই ধরনের অর্থব্যবস্থাকে বলা হবে নির্দেশমূলক অর্থব্যবস্থা। তো এই অর্থব্যবস্থার আরেকটি নাম হচ্ছে, এই অর্থব্যবস্থাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনীতি বা পরিকল্পিত অর্থনীতিও বলা হয়, অর্থাৎ প্ল্যান্ড ইকোনমিও বলা হয় এই অর্থব্যবস্থাকে। বর্তমানে এখানে উত্তর কোরিয়া, কিউবা, চীন, ভিয়েতনাম এবং ইউরোপের কিছু দেশে এই অর্থব্যবস্থা চালু রয়েছে। কিউবা এবং চীনে, উত্তর কোরিয়া এবং কিউবাতে সম্পূর্ণভাবে এবং চীনে আংশিকভাবে এই অর্থব্যবস্থা চালু আছে। এই অর্থব্যবস্থা অর্থাৎ নির্দেশমূলক অর্থব্যবস্থার প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। তাহলে নির্দেশমূলক অর্থব্যবস্থার প্রবক্তা কে? কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছেন এই অর্থব্যবস্থার প্রবক্তা। 1917 সালে জারতন্ত্রের পতন এবং লেনিনের নেতৃত্বে নির্দেশমূলক অর্থব্যবস্থা তথা সমাজতন্ত্রের উদ্ভব হয়। সোভিয়েত ইউনিয়ন, সেই সময়ের সোভিয়েত ইউনিয়নে সর্বপ্রথম এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তীতে 1985 সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে এই অর্থনীতির অবসান ঘটে। তাহলে সর্বপ্রথমে সোভিয়েত ইউনিয়নে এই নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থনীতি এটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নে এখন আর এই নির্দেশমূলক অর্থব্যবস্থা নেই। বর্তমানে তোমার উত্তর কোরিয়া, কিউবা, চীন, ভিয়েতনাম এবং ইউরোপের কিছু দেশে এই অর্থব্যবস্থা চালু রয়েছে। তাহলে আসো আমরা এখন এই নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো যে এই অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য যেমন রাষ্ট্রীয় মালিকানা এখানে স্বীকৃত রয়েছে। সম্পদের মালিক এখানে রাষ্ট্রই হবে তথা জনগণ সকল সম্পদের মালিক।
তারপরে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি এখানে রয়েছে, এখানে ব্যক্তিগত মুনাফা থাকবে না। তারপরে অর্থনৈতিক পরিকল্পনা একটা কমিটি থাকবে। তারপরে এই অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য যে এখানে বন্টন পদ্ধতিটা সুষম হবে। এছাড়াও আছে সামাজিক নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়, সুষম উন্নয়ন, বিভিন্ন খাতের উন্নয়ন সুষম হয়, বেকারত্বহীনতা, এখানে বেকারত্ব থাকলেও সেটা খুব কম পরিমাণে থাকে। তারপরে সামাজিক কল্যাণ নিশ্চিত করা হয়, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয় এই অর্থব্যবস্থায়। তারপরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার অনুপস্থিতি, অর্থাৎ এই অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নেই। এখানে অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনা করি। এই অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা এখানে রয়েছে, অর্থাৎ এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো ব্যক্তিগত সম্পদের উপর কোনো ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়। এখানে সকল সম্পদের মালিক হবে রাষ্ট্র তথা জনগণ, জনগণই সকল সম্পদের মালিক। এখানে ব্যক্তিগতভাবে আলাদা কোনো সম্পদের মালিক হতে পারবে না। তারপরে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি এখানে দেখা যায় যে এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা নেই, কারণ এখানে যেহেতু সম্পদের মালিক ব্যক্তি নয়, বা ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃতি দেওয়া হয় না, সেজন্য ব্যক্তিগত মুনাফারও এখানে সুযোগ নেই, অর্থাৎ এখানে ব্যক্তিগত মুনাফা দেখা যায় না। এরপরে দেখো যে অর্থনৈতিক পরিকল্পনা এই অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, যেখানে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি থাকবে, অর্থনৈতিক পরিকল্পনা কমিটি বা কর্তৃপক্ষ থাকবে। তারাই একটা সেই দেশের মোট উৎপাদন ব্যবস্থা সহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। অর্থাৎ এই কমিটি নির্ধারণ করবে যে কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, সকল কিছুই এই অর্থনৈতিক পরিকল্পনা কমিটি নির্ধারণ করে দেবে। এরপর হচ্ছে বন্টন পদ্ধতি এই অর্থব্যবস্থার এই হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এখানে বন্টনটা সুষম বন্টন হবে। যে অর্থনীতি এখানে বন্টনের যে নীতি আছে, মূল নীতি হলো যে একজন ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োজিত থাকবে, কাজ করবে এবং কাজের পরিমাণ অনুযায়ী সে মজুরি পাবে। এইভাবে এখানে বন্টনের ক্ষেত্রে এখানে সুষম বন্টন নিশ্চিত করা হয়। তারপরে সামাজিক নিরাপত্তা এখানে নিশ্চিত করা হবে, যে এখানে যেহেতু সমস্ত কিছুই রাষ্ট্র বা সরকার এখানে নিয়ন্ত্রণ করে থাকে, এই জন্য সামাজিক নিরাপত্তাটা এখানে নিশ্চিত করা হয়। তারপরে সুষম উন্নয়ন, এখানে অর্থনীতি এই অর্থব্যবস্থার নির্দেশমূলক অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সুষম উন্নয়ন হবে, অর্থাৎ অর্থনীতির যে বিভিন্ন খাত আছে, কৃষি, শিল্প সহ অন্যান্য যে খাতগুলো, সেই খাতের উন্নয়ন সুষম হবে। কারণ যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি, অর্থনৈতিক পরিকল্পনা কমিটি দ্বারাই উৎপাদন ব্যবস্থা, ভোগ বন্টন সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয়, সেই জন্য এখানে সব খাতের উন্নয়ন এখানে কর্তৃপক্ষ করে থাকে, এই জন্য এখানে সুষম উন্নয়ন দেখা যায়। তারপরে বেকারত্বহীনতা এই অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, যে এখানে যেহেতু কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিটি এখানে সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে, এই জন্য এখানে বেকারত্ব দেখা যায় না বা বেকারত্বের পরিমাণ খুব দেখা যায়, কারণ কর্মের নির্ধারণ এখানে কমিটি করে দেয়। তারপরে সামাজিক কল্যাণ নিশ্চিত করা হয় এখানে, যে এইখানে সবকিছুই যে মানুষের মৌলিক চাহিদাগুলো, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুর এখানে রাষ্ট্রই এখানে এটা নির্ধারণ করে দেয়, দেখে এখানে সামাজিক কল্যাণ নিশ্চিত হয়। তবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা এই অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য, এখানে শ্রমিকদের শোষণ হয় না, শ্রমিকদের শোষণের কোনো সুযোগ নেই। এখানে শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, চাকরির বিধান নিশ্চিত করা, মজুরি নিশ্চিত করা, এই বিষয়গুলো এখানে দেখা হয়। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে নিশ্চিত করা হয়, এখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়। তারপরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার অনুপস্থিতি এই অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য, যে এখানে দাম ব্যবস্থাটা স্বয়ংক্রিয় দেখা যায় না, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা দেখেছিলাম যে কোনো দ্রব্যের দাম
হচ্ছে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনা আপনি নির্ধারিত হয়, এটাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কিন্তু এখানে সেইভাবে দামটা নির্ধারণ হয় না। এখানে যেহেতু একটি কর্তৃপক্ষ থাকে, অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে, তারাই দ্রব্যের দাম নির্ধারণ করে থাকে। তাহলে এইভাবে আমরা এই অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, যেটা আমরা অন্য অর্থ ব্যবস্থার চাইতে আলাদা, সে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করলাম। তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখেছি। এখন আমরা এই নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখলাম। তো এরপরে আসো আমরা যেটা আলোচনা করব যে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থব্যবস্থার মধ্যকার পার্থক্য সমূহ। আমরা এই পার্থক্য মূলত আমরা যেহেতু দুইটা অর্থ ব্যবস্থা সম্বন্ধে আমরা আলোচনা করলাম, করা হয়েছে, তাই এর মধ্যে থেকে এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা এদের মধ্যকার পার্থক্যগুলো সম্বন্ধে জানতে পারবো। আমরা বৈশিষ্ট্য থেকে যেটা দেখলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো এবং নির্দেশমূলক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো, এ দুটো একদম বিপরীত, মোটামুটি ভাবে বিপরীত অবস্থা। আসো আমরা এদের মধ্যকার মৌলিক কিছু পার্থক্য রয়েছে সেগুলো দেখি। তাহলে আমরা এখানে যে পার্থক্য, আমরা যদি এখানে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেখি, যে সংজ্ঞা হিসাবে যদি আমরা দেখি যে পুঁজিবাদী অর্থব্যবস্থাটা কি, যে যেখানে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং সম্পদের উপকরণের উপরেও ব্যক্তি মালিকানা স্বীকৃত রয়েছে, সেই ধরনের, এবং উৎপাদন বনের সবই ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে, ব্যক্তির ইচ্ছা বা ব্যক্তি স্বাধীনতা রয়েছে এখানে, এই ধরনের অর্থব্যবস্থাকে বলা হবে পুঁজিবাদী অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আর অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটা হচ্ছে সবকিছুই রাষ্ট্র অধীনে সব কিছু নিয়ন্ত্রিত হবে। এখানে একটা কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষ থাকবে, তারাই অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করবে, উৎপাদন এবং বন্টন নিয়ন্ত্রণ করবে। এই ধরনের অর্থব্যবস্থাকে বলা হবে হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। এছাড়া আমরা যদি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটো অর্থব্যবস্থার পার্থক্য দেখি, তাহলে আমরা দেখব যে উপকরণের মালিকানার উপরে, উপকরণের মালিকানার ক্ষেত্রে আমরা দেখব যে পুঁজিবাদী অর্থব্যবস্থা, এখানে উপকরণের মালিক এখানে ব্যক্তি হতে পারে, ব্যক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃত। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়, এখানে রাষ্ট্রীয় সবকিছুর মালিক। তারপরে ব্যক্তিগত ভোগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা দেখব যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় একজন ব্যক্তি তার ইচ্ছা মতো রুচি পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারবে, অর্থাৎ একজন ব্যক্তির ভোগের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। কিন্তু অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কিন্তু এই ধরনের কোনো ভোগের স্বাধীনতা এখানে দেওয়া হয়নি, অর্থাৎ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা একজন ব্যক্তি ইচ্ছা মতো সে ভোগ করতে পারবে না। এছাড়াও ব্যক্তি স্বাধীনতা রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি, সে উৎপাদনকারী হোক বা ভোগকারী হোক বা বিক্রেতা হোক, সে তার ইচ্ছা স্বাধীন মতো সে তার স্বাধীনতা রয়েছে সব ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। কিন্তু এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এভাবে ব্যক্তির স্বাধীনতা দেওয়া হয়নি। তারপরে মুনাফার ক্ষেত্রে আমরা দেখি যে পুঁজিবাদী অর্থব্যবস্থার মানে প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মুনাফা অর্জন। যেহেতু সম্পদের মালিক ব্যক্তি থাকে, সেই জন্য এখানে একজন ব্যক্তি সর্বাধিক মুনাফা অর্জনের চেষ্টা করে থাকে, অর্থাৎ মুনাফার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে, লক্ষ্য রেখে উৎপাদন কাজ পরিচালিত হয়। আর অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, সেই জন্য এখানে ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। এখানে রাষ্ট্রের কল্যাণ বা সামাজিক কল্যাণের দিকে চিন্তা করে কল্যাণের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালনা করা হয়ে থাকে। তারপরে শ্রেণী শোষণের ক্ষেত্রে আমরা দেখব যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী শোষণ বেশি হয়ে থাকে, যেহেতু ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন কাজ পরিচালনা হয়ে থাকে। এজন্য একজন ব্যক্তি, সে দেখা যাচ্ছে যে শ্রমিক পক্ষকে শোষণ করে মূলত তার মুনাফাটা অর্জন করে থাকে। এই জন্য পুঁজিবাদী অর্থব্যবস্থায় বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী শোষণটা দেখা যায়। আর অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু শ্রেণী শোষণ নাই, কারণ এখানে
কর্তৃপক্ষ সেই হচ্ছে উৎপাদন কাজ পরিচালনা, বন্টন নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য এখানে শ্রেণী শোষণের কোনো সুযোগ নেই। এরপরে আমরা বন্টন ব্যবস্থা যদি দেখি, যে বন্টন ব্যবস্থাটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে বন্টনটা বন্টনের মধ্যে অসমতা রয়েছে, অসম বন্টন দেখা যায়। অর্থাৎ এখানে আয় বৈষম্যটা বেশি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আয় বৈষম্যটা বেশি হয়ে থাকে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এখানে দেখা যাচ্ছে যে বন্টন ব্যবস্থাটা কি সুষম, এখানে বন্টন ব্যবস্থাটা সুষম বন্টন হয়ে থাকে। তারপর অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষ বা পরিকল্পনা, এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় নেই, এই ধরনের কোনো কর্তৃপক্ষ নেই। অপরদিকে এখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একটি অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে এখানে একটি কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষ থাকবে এবং তারাই একটা দেশের মোট উৎপাদন এবং হচ্ছে ভোগ বন্টন এগুলো নিয়ন্ত্রণ করবে। তারপরে দাম ব্যবস্থার ক্ষেত্রে যেটা আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখে থাকি, যেখানে দাম ব্যবস্থাটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হবে, অর্থাৎ দ্রব্যের দামটা নির্ধারণ হবে দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দামটা নির্ধারণ হবে, এবং এই দাম ব্যবস্থার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, ভোগ বন্টন এই কাজগুলো পরিচালনা হয়ে থাকে। আর অপরদিকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার এখানে কোনো সুযোগ নেই। এখানে দাম ব্যবস্থাটা এখানে কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি এখানে দ্রব্যের দাম নির্ধারণ করে থাকে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মধ্যে মৌলিক অনেক পার্থক্য রয়েছে। তোমরা এই পার্থক্যগুলো ভালো করে পড়বে, মূলত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে কিন্তু পার্থক্যগুলো আলোচনা করা যাবে। আচ্ছা, এরপরে আসো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা বা মিক্সড ইকোনমি নিয়ে আলোচনা করব। এখানে আমরা এর আগে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখলাম, তো মূলত এই দুটো অর্থ ব্যবস্থার সংমিশ্রণেই এই মিশ্র অর্থ ব্যবস্থা বা মিক্সড ইকোনমি গড়ে উঠেছে। আসলে আমরা দেখি, আলোচনা করি এই মিশ্র অর্থ ব্যবস্থা সম্বন্ধে। তোমরা এখানে খেয়াল করো যে মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে। মূলত ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থনীতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র অর্থনীতিটা এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মানে কিছু কিছু বিষয় হচ্ছে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে, এবং কিছু কিছু বিষয় হচ্ছে যেমন রাষ্ট্রীয় মালিকানা, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এগুলো আছে। তো এই দুটার সংমিশ্রণে মূলত মিশ্র অর্থনীতি গড়ে উঠবে। অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানা যেমন স্বীকৃত থাকবে সম্পদের ক্ষেত্রে, তেমনি রাষ্ট্রীয় মালিকানাও এখানে স্বীকৃত থাকবে। এখানে সরকারি উদ্যোগ থাকবে, আবার বেসরকারি উদ্যোগও থাকবে, এরা পাশাপাশি সহ অবস্থান করবে। তাহলে এইভাবে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংমিশ্রণে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা বা মিশ্র অর্থনীতি। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেন যে মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন এবং ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। এখানে বাজার ব্যবস্থা বলতে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সিস্টেমকে বলা হচ্ছে, এর সাথে সরকারি নিয়ন্ত্রণ অর্থাৎ নির্দেশমূলক অর্থ ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই দুটোর সংমিশ্রণ ঘটবে। এইভাবে যে অর্থ ব্যবস্থা হবে এটাকে বলা হবে মিশ্র অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থা আমরা দেখি যে কোথায় আছে, যে ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশে এই মিশ্র অর্থ ব্যবস্থা চালু রয়েছে বা মিশ্র অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাই। এখন আসো আমরা এই মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এখানে দেখো এখানে কতগুলো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি, যে সম্পদের ব্যক্তিগত এখানে মালিকানা রয়েছে এই অর্থ ব্যবস্থায়। তারপরে এই অর্থ ব্যবস্থায় সরকারি খাত রয়েছে যেমন, আবার বেসরকারি খাতও রয়েছে।
আবার এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সরকারি বেসরকারি উদ্যোগের সহ অবস্থান, পাশাপাশি এরা অবস্থান করবে, অর্থাৎ একে অপরের সহযোগী হিসাবে কাজ করবে। তারপরে মিশ্র অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা এখানে রয়েছে, কার্যকারিতা থাকবে, ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, মুনাফার উপস্থিতি রয়েছে এখানে। এরপর অর্থনৈতিক পরিকল্পনা এখানে এই অর্থব্যবস্থায় বিদ্যমান। ব্যক্তি স্বাধীনতা রয়েছে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয় এখানে। এরপর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ এই অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। ক্লাস আমরা এগুলো বিস্তারিত আলোচনা করি। প্রথমে দেখো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এখানে, অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক একজন ব্যক্তি হতে পারে। জমি বা ভূমি বা অন্যান্য উপকরণের মালিক হচ্ছে একজন ব্যক্তি হতে পারে। তবে এখানে বিশেষ করে কৃষি জমি এবং হচ্ছে শহর এলাকার আবাসিক জমির ক্ষেত্রে এখানে মালিকানার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে সেখানে সরকার একটা ঊর্ধ্বসীমা দিয়েছে যে খুব বেশি সম্পদের মালিক হতে পারবে না একজন ব্যক্তিগত পর্যায়ে। তারপরে সরকারি খাত, এটি আরেকটি বৈশিষ্ট্য এই অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় সরকারি খাতকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে বিশেষ করে জনগুরুত্বপূর্ণ যে খাতগুলো আছে, জাতীয় নিরাপত্তা খাতগুলো আছে এবং বৃহৎ শিল্প যেগুলো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি খাতের আওতায় থাকবে। এরপর হচ্ছে বেসরকারি খাত, এখানে বেসরকারি খাতকে এখানে স্বীকৃতি, এই অর্থব্যবস্থায় স্বীকৃতি দেওয়া হয়েছে। বেসরকারি খাত সাধারণত ক্ষুদ্র এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলো, এগুলো বেসরকারি উদ্যোগে পরিচালিত হতে পারবে। এরপরে হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের সহ অবস্থান, এটি এই অর্থব্যবস্থার একটু বড় বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে এবং এগুলো পাশাপাশি অবস্থান করবে, মানে পাশাপাশি থেকেই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা এখানে করা হবে, যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এরা কাজগুলো করবে। তারপরে মিশ্র অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার কার্যকারিতা রয়েছে, যেটা আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখেছি, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে মূলত উৎপাদন এবং অন্যান্য কিভাবে উৎপাদন করতে, কতটুকু উৎপাদন করতে হবে, সমস্ত কিছু দাম ব্যবস্থার উপরে নির্ভর করে পরিচালিত হয়। তো এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানেও স্বীকৃত হবে। তবে এখানে উৎপাদনের ক্ষেত্রে এবং দামের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে। তারপরে ভোক্তার সার্বভৌমত্ব এখানে স্বীকৃত, যে একজন ভোক্তা তার রুচি পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারবে, তবে অতিরিক্ত ভোগের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে। মুনাফার উপস্থিতি, যেটা আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখেছিলাম, যে এখানে মুনাফার ব্যক্তিগত মুনাফা স্বীকৃত। এখানে যেহেতু এই মিশ্র অর্থ ব্যবস্থা আমরা যেহেতু দেখেছি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা রয়েছে, সেজন্য এখানে ব্যক্তিগত মুনাফাটাও এখানে বিদ্যমান রয়েছে, কারণ ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে মূলত হচ্ছে এই বেসরকারি বা মালিকানা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পরিচালিত হয়ে থাকে। তবে এখানে মুনাফার পরিমাণের উপরে অতিরিক্ত মুনাফার ক্ষেত্রে সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য দেখো, যে অর্থনৈতিক পরিকল্পনা এখানে এই অর্থব্যবস্থার পরিকল্পনা থাকবে, যে সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগে কোন কোন খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ হবে, এই বিষয়ে এখানে পরিকল্পনা গুলো করা হবে এবং সেই অনুযায়ী উৎপাদন কাজ পরিচালনা করা হবে। তারপরে ব্যক্তি স্বাধীনতা এই অর্থব্যবস্থায় রয়েছে, মিশ্র অর্থ ব্যবস্থায়, যে একজন ব্যক্তি স্বাধীনতা থাকবে, সে কি দ্রব্য উৎপাদন করবে বা ভোগের ক্ষেত্রে কি কি ভোগ করতে পারবে, তার রুচি পছন্দ অনুযায়ী বিক্রেতাও তার দ্রব্য এখানে বিক্রি করতে পারবে হচ্ছে তার ইচ্ছা পছন্দ অনুযায়ী, কিন্তু এখানে সবকিছুর ক্ষেত্রে কিন্তু সরকার নিয়ন্ত্রণ থাকবে। তবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এখানে করা হয়, সরকারিভাবে এখানে শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো, মজুরি নির্ধারণ সহ অন্যান্য যে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে সরকার বা রাষ্ট্র এখানে খেয়াল রাখে বা এখানে পর্যবেক্ষণ করে থাকে। তবে সামাজিক নিয়ন্ত্রণ, এখানে যে সোশ্যাল কন্ট্রোল যেটা বলা হচ্ছে, যে এখানে সমাজের ক্ষেত্রে বিভিন্ন উৎপাদন উপকরণগুলোর ক্ষেত্রে
এখানে সামাজিক নিয়ন্ত্রণটা এখানে বজায় থাকবে। তাহলে এই অর্থ ব্যবস্থায় অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থায় এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তো বৈশিষ্ট্যগুলো দেখো যে আমরা মূলত যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, এর আগে যে দুটো অর্থব্যবস্থা আলোচনা করেছি, ওখান থেকেই কিন্তু বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান। অর্থাৎ দুই অর্থব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এর কারণ হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখা যাচ্ছে যে একটা দেশে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সেভাবে ভালো ফলাফল আনতে পারে না, আবার শুধুমাত্র নির্দেশমূলক অর্থব্যবস্থা দিয়ে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে না। তো এই জন্য পরবর্তীতে হচ্ছে এই দুইটা অর্থব্যবস্থার মানে গুণগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে মূলত এই মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো গ্রহণ করা হয়েছে, বৈশিষ্ট্য হিসেবে এখানে দেখানো হয়েছে। তাই এই মিশ্র অর্থব্যবস্থা এই জন্য বিশেষ করে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই দেশের জন্য এই মিশ্র অর্থব্যবস্থা কিন্তু খুবই উপযোগী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ এই আলোচনা দেখলে নির্দেশমূলক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা, এভাবে আমরা তিনটা অর্থব্যবস্থায় এই কয়েকদিনের আলোচনাতে উল্লেখ করলাম এবং এই অর্থব্যবস্থা থেকে পার্থক্য, বিশেষ করে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা, এইটার পার্থক্যটা আমরা দেখলাম যে দুইটা অর্থব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ বিপরীত অর্থব্যবস্থা মূলত। তার পরবর্তীতে তাদের থেকে এই মিশ্র অর্থব্যবস্থা এখানে বৈশিষ্ট্যগুলো এখানে গ্রহণ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। এগুলো বাসায় ভালো করে আরো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়গুলো সম্পূর্ণভাবে আয়ত্তে আসবে। নেক্সট আমরা অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা আর একটি যে অর্থব্যবস্থা রয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।